আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো, আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ। 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত, তাই তো? তো সেই বিকল্প চিন্তা উদ্যোগ, তার বৈশিষ্ট্য পর্যালোচনা। গত দিনের ক্লাসে আমি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো, শর্ট কোশ্চেন নিয়ে। তো আজকে দেখো 2 মার্কসের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমেই যেটা, যেমন ধরো, যদি বলা হয় যে মুদ্রণ শিল্পের জনক কাকে কেন বলা হয়, ঠিক আছে? ধরো বলা হলো মুদ্রণ শিল্পের জনক কাকে কেন বলা হয়, ঠিক আছে? তাহলে কি বলবে? দেখো, মুদ্রণ শিল্পের জনক বলা হয় জার্মানির জোহানেস গুটেনবার্গকে, তাই তো? কেন বলা হয়? দেখো, এই গুটেনবার্গ আনুমানিক 1440 খ্রিস্টাব্দে আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কারের মাধ্যমে ছাপাখানার জগতে এক বিস্ময়কর অবদান রেখে গেছে। তারই ছাপাখানা থেকে আমরা দেখতে পাই যে 1455 খ্রিস্টাব্দে বিখ্যাত ধর্মগ্রন্থ যেটা বাইবেল, সেটা মুদ্রিত হয়। আবার তিনি ওই মুভেবল ট্রাইপটির ব্যবহারও করেন। তো এই সকল কারণে এই জোহানেস গুটেনবার্গকে ছাপাখানার জনক বলে অভিহিত করা হয়, বা মুদ্রণ শিল্পের জনক বলে। এই প্রসঙ্গেই তোমাদেরকে মনে রাখতে হবে যে বাংলার গুটেনবার্গ নামে কে পরিচিত ছিলেন। মনে রাখবে, বাংলার গুটেনবার্গ নামে যিনি পরিচিত ছিলেন তিনি হচ্ছেন চার্লস উইলকিন্স, ঠিক আছে? যাকে বলা হয় বাংলার মুদ্রণ শিল্পের জনক বা বাংলার গুটেনবার্গ। দেখো, জার্মানিতে প্রথম সঞ্চালনযোগ্য মুদ্রাক্ষর প্রবর্তন করে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি হচ্ছেন গুটেনবার্গ। তো সেই গুটেনবার্গের মতোই ভারতে প্রথম সঞ্চালনযোগ্য বাংলার মুদ্রাক্ষর সৃষ্টি করেছিলেন এই চার্লস উইলকিন্স, বুঝতে পারলে? তো সেই জন্য এই চার্লস উইলকিন্সকে বলা হচ্ছে বাংলার গুটেনবার্গ। তাহলে এই মুদ্রণ শিল্পের জনক, বা যেটা বললাম যে ছাপাখানার জনক কাকে বলা হয়, তো এই প্রসঙ্গেই তোমাদেরকে মনে রাখতে হবে যে বাংলার মুদ্রণ শিল্পের জনক বা বাংলার গুটেনবার্গ নামে কে পরিচিত ছিলেন এবং কেন পরিচিত ছিলেন, ঠিক আছে? তাহলে এখানে দুটো কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম। তো এইভাবে তোমরা পড়বে একটা কোশ্চেনের সঙ্গে, আর যে কোশ্চেনের প্রসঙ্গগুলো থাকবে সেইগুলো তোমাদেরকে করে নিতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? পরে নেক্সট কোশ্চেন, ধরো তোমাদেরকে বলা হলো যে প্রতকাল থেকে প্রকাশিত কয়েকটি বাংলা গ্রন্থের নাম, ঠিক আছে? কি বললাম কোশ্চেনটা? প্রতকাল থেকে প্রকাশিত কয়েকটি বাংলা গ্রন্থের নাম। প্রতকাল থেকে প্রকাশিত বাংলা গ্রন্থ, ঠিক আছে? তাহলে দেখো, যেমন একটা হচ্ছে দোম আন্তনিওর লেখা ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, ঠিক আছে? এটা একটা গ্রন্থ। আর একটা হচ্ছে মনত্রল রচিত বাংলা পর্তুগিজ শব্দকোষ, এটা হলো অপর আরেকটা গ্রন্থ, ঠিক আছে? তো এগুলো হচ্ছে পর্তুগাল থেকে প্রকাশিত
কয়েকটা বাংলা গ্রন্থ, তো এগুলো একটু ভালো করে মনে রেখো, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেন, ধরো তোমাদেরকে বলা হলো, এটা আমি অনেকবার বলেছি তাও আরেকবার বলছি, বাংলার প্রথম সংবাদপত্র কোনটি যদি বলা হয়, তাহলে বাংলার প্রথম সংবাদপত্র যেটা সেটা হচ্ছে বেঙ্গল গেজেট, ঠিক আছে। কি কোশ্চেনটা বললাম, যে বাংলার প্রথম সংবাদপত্র কোনটি, ঠিক আছে, বাংলার প্রথম সংবাদপত্র কোনটি, ঠিক আছে। তাহলে কি বলবে, বাংলার প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট, ঠিক আছে, বেঙ্গল গেজেট। দেখো এই প্রসঙ্গে মনে রাখবে এখানে যে এই বেঙ্গল গেজেট হলো একটি সাপ্তাহিক পত্রিকা, ঠিক আছে, এবং এটি যে ভাষায় প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে ইংরেজি ভাষা হলো। আর মনে রাখবে যে এই সংবাদপত্রে যিনি প্রকাশক ছিলেন তিনি হচ্ছেন জেমস অগাস্টাস হিকি, আর প্রকাশকাল ছিল 1780 খ্রিস্টাব্দ, মনে রাখবে প্রকাশকালটা ভালো করে, 1780 খ্রিস্টাব্দ, ঠিক আছে। এরপরে কোশ্চেন, ধরো বলা হলো যে কে কবে বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন, ঠিক আছে, কে কবে বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। তাহলে কি বলবে, দেখো বলবে যে বাংলায় ছাপাখানা যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন জেমস অগাস্টাস হিকি, মনে রাখবে ইনি ছিলেন একজন আইরিশ মুদ্রাক্ষর, ঠিক আছে। আর তিনি বাংলার যে জায়গায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন সেই জায়গাটা হচ্ছে বাংলার কোথায়, কলকাতায়, মনে রাখবে কলকাতায়, ঠিক আছে। আর সময়টা হচ্ছে 1777 খ্রিস্টাব্দ, মনে রাখবে 1777 খ্রিস্টাব্দ, ঠিক আছে। এই প্রসঙ্গে এখানে মনে রাখবে ভারতবর্ষে পর্তুগিজরা প্রথম ছাপাখানা স্থাপন করেছিলেন, আর ভারতবর্ষে যে জায়গাটায় স্থাপন করেছিলেন, ভারতের যে জায়গাটা সেই জায়গাটার নাম হচ্ছে কোথায়, মনে রাখবে গোয়া, ঠিক আছে। তার মানে ভারতে ছাপাখানার যারা প্রতিষ্ঠাতা, তারা প্রথম যারা করেছিলেন তারা হচ্ছে পর্তুগিজরা, পর্তুগিজ মিশনারিরা, ঠিক আছে। এবং ভারতের যে জায়গাটায় করেছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে গোয়া, ঠিক আছে। আর সময়টা হচ্ছে 1556 খ্রিস্টাব্দ, মনে রাখবে 1556 খ্রিস্টাব্দ, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, যেটা ধরো তোমাদের বলা হলো যে বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনের গুরুত্ব কি, কি বললাম কোশ্চেনটা, যে বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব, ঠিক আছে। তাহলে কি বলবে, দেখো এই 19 শতকে কলকাতা মূলত যে জায়গাগুলো, যেমন দর্জিপাড়া আছে, শ্যামবাজার, জোড়াসাঁকো, সেলাইদহ, তো এই সমস্ত জায়গা জুড়ে মানুষের রুচি অনুযায়ী যেসব প্রকাশনা চলতো তাই হচ্ছে বটতলা প্রকাশনা নামে পরিচিত, ঠিক আছে। তো বাংলার মুদ্রণ ইতিহাসে এই বটতলা প্রকাশনার কি গুরুত্ব ছিল, দেখ বিভিন্ন দিক দিয়ে,
যেমন যদি আমরা বিষয় বৈচিত্র্যের ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই বটতলায় যে সমস্ত বিষয়গুলো প্রকাশিত হতো, যেমন তোমার রস সাহিত্য হতে পারে, বা কৃষিবিদ্যা সংক্রান্ত হতে পারে, বা কোনো বই, যেমন গোপাল ভাঁড়ের কোনো বই। তো এই সমস্ত নানান বিষয় ছাড়াও যেমন তোমার পাঁচালী হতে পারে, বা অনুবাদ সাহিত্য, তো এইগুলোকে কেন্দ্র করে বিভিন্ন বই ছাপা হতো। ফলে এই সকল বইগুলো থেকে তৎকালীন যে সমাজ চিত্র, তো সেই সমাজ চিত্র সম্পর্কে ধারণা লাভ করতে সক্ষম হয় মানুষ। তাছাড়াও আরো একটা কারণ আমরা বলতে পারি যে অপ্রতুল যোগান, অধিক পরিমাণে যোগানের ব্যবস্থা সেখানে ছিল। আর তার পাশাপাশি হচ্ছে স্বল্প মূল্য। যেমন দেখো এই বটতলার যে বইগুলো সেগুলো মূলত সস্তা কাগজে পুরোনো হরফে লেখা হতো, মানে ছাপা হতো আর কি, ছাপা হতো। তো সেই বইগুলির দাম, যার ফলে কি হতো বলতো, সেই বইগুলোর দাম খুব কম হতো। ফলে প্রকাশকরা প্রচুর পরিমাণে বইগুলি ছাপাতেন, আর জনপ্রিয়তার কারণে সেই বইগুলো খুব তাড়াতাড়ি কি হতো, বিক্রি হয়ে যেত। ঠিক আছে, বুঝতে পারলে যে এই বটতলা প্রকাশনার কি গুরুত্ব ছিল? তাহলে এগুলোকে তোমরা ব্যাখ্যা করতে পারো, এই স্বল্প মূল্য বা অপ্রতুল যে যোগান ছিল এটাকে তোমরা ব্যাখ্যা করতে পারো। আর বিভিন্ন বিষয় বৈচিত্র্য যেগুলো বললাম, যে তোমার যে কথাগুলো আমি বললাম, যে রস সাহিত্য বলো, বা তোমার যে কৃষিবিদ্যা সংক্রান্ত, বা কোনো গুপ্তবিদ্যা বা গোপাল ভাঁড়, এই নানা বিষয়গুলো ছাড়াও, মানে এই সমস্ত বিষয়গুলো যেমন একদিকে তুলে ধরা হতো, অপরদিকে যেমন পাঁচালী, অনুবাদ সাহিত্য, এগুলোকে কেন্দ্র করেও নানা বই ছাপা হতো। তার ফলে সেই সময়কার যে সমাজ চিত্র, সমাজের যে তোমার চিত্র বা ছবি, সেটা কে নানা দিক দিয়ে তুলে ধরা সম্ভব হয়েছিল এই বটতলা প্রকাশনের মধ্য দিয়ে, তাই না? তার পাশাপাশি যেটা বললাম যে এখানকার বইগুলো মূলত সস্তা কাগজে পুরোনো হরফে ছাপা হতো, যার ফলে বইগুলোর দাম অনেক কম ছিল, সেই জন্য প্রকাশকরা বেশি পরিমাণে ছাপতেন, আর জনপ্রিয়তার কারণে সেই বইগুলো অধিক পরিমাণে বিক্রি হয়ে যেত। ঠিক আছে, তো এই পয়েন্টগুলোকে ধরে ব্যাখ্যা করবে, তাহলেই হবে। বুঝতে পারলে কি বললাম? নেক্সট কোশ্চেন, ধরো বলা হলো যে রাধানাথ সিকদার কেন বিখ্যাত? ঠিক আছে, ধরো বলা হলো রাধানাথ সিকদার কেন বিখ্যাত? ঠিক আছে, তাহলে কি বলবে? দেখো, এই রাধানাথ, মনে রাখবে যে রাধানাথ সিকদার ছিলেন একদিকে যেমন গণিত শাস্ত্রজ্ঞ, বৈজ্ঞানিক, তেমনি অপরদিকে তিনি আর একটা কারণেও স্মরণীয় হয়ে আছেন আমাদের সবার কাছে। সেটা হচ্ছে যে হিমালয়ের মাউন্ট এভারেস্ট শৃঙ্গের আবিষ্কারক ছিলেন এই রাধানাথ সিকদার। ঠিক আছে, দেখো আমরা সবাই জানি ডিরোজিওকে, তাই তো? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, যিনি একজন বিখ্যাত সমাজ সংস্কারক ছিলেন। তো সেই ডিরোজিওর ভাবধারায় প্রভাবিত, তাহলে কি বললাম বলতো, যে ডিরোজিওর ভাবধারায় প্রভাবিত হয়ে রাধানাথ সিকদার তিনি ত্রিকোণমিতি ভিত্তিক জরিপ বিভাগে তিনি যোগদান করেছিলেন। এটা তার প্রথম দিকের কাজ ছিল, প্রথম পদক্ষেপ নিয়েছিলেন এটা। তারপরে আমরা আবার দেখি যে তিনি, একটু আগে আমি যেটা বললাম, যে আমরা সবাই জানি যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, তো সেই মাউন্ট এভারেস্টে আবিষ্কার করেন এই রাধানাথ সিকদার। তার পাশাপাশি তিনি কলকাতার যে আবহাওয়া দপ্তর আছে সেই দপ্তরের সঙ্গেও যুক্ত ছিলেন। বুঝতে পারলে? আর তার পাশাপাশিও তিনি সমাজ সংস্কারক হিসাবেও বিখ্যাত হয়ে আছেন। তিনি বাল্য বিবাহ এবং বহু বিবাহের বিরোধিতা করেছিলেন, আর তার পাশাপাশি বিধবা বিবাহ তিনি উৎসাহ ছিলেন। বুঝতে পারলে?
তো এটা একটু পড়ো যে রাধানাথ সিকদার কেন বিখ্যাত, বুঝতে পারলে? এরপরে দেখো, যেমন তোমাদের কোশ্চেন হতে পারে যে কলকাতা বিজ্ঞান কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? তাহলে মনে রাখবে যে 1914 খ্রিস্টাব্দে স্যার আশুতোষ মুখোপাধ্যায়, ঠিক আছে, স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন। মনে রাখবে এই কলকাতা বিজ্ঞান কলেজের অপর নাম হচ্ছে ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা হচ্ছে কলকাতা বিজ্ঞান কলেজের অপর নাম, এটা মনে রেখো একটু, বুঝতে পারলে? এরপরে দেখো এটার সঙ্গে যেমন তোমরা মনে রাখবে যে বসু বিজ্ঞান মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন? তাহলে 1917 খ্রিস্টাব্দে 30শে নভেম্বর এটি প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাতা হলেন আচার্য জগদীশ চন্দ্র বসু। এখানে মনে রাখবে এই বসু বিজ্ঞান মন্দিরের বর্তমান নাম হচ্ছে বোস্ট ইনস্টিটিউট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রেখো, ঠিক আছে? বসু বিজ্ঞান মন্দিরের বর্তমান নাম হচ্ছে বোস্ট ইনস্টিটিউট, ঠিক আছে? আর বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? এটা 2 মার্কসের পড়ো, আমি অনেকবার আলোচনা করেছি তাই আর এখন করছি না, ঠিক আছে? তো এটা একটু পড়বে ভালো করে, বুঝতে পারলে? এখানেই তোমরা মনে রাখবে যে ক্রেস্কোগ্রাফ নামক একটি বিখ্যাত যন্ত্র যেটি আবিষ্কার করেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু, এবং এই যন্ত্রের সাহায্যে তিনি দেখিয়েছিলেন কি, যে উদ্ভিদের প্রাণ আছে, তাই তো, মানে উদ্ভিদের প্রাণ ও স্পন্দনের বার্তা ধরতে সক্ষম হয়েছিলেন তিনি এই ক্রেস্কোগ্রাফ যন্ত্রের মাধ্যমে, ঠিক আছে? তো এটা একটু পড়বে যে ক্রেস্কোগ্রাফ যে যন্ত্র, সেই যন্ত্রটির আবিষ্কারকর্তা কে এবং এই যন্ত্রের কি কাজ, বুঝতে পারলে? এই প্রসঙ্গে এখানে একটু করবে যে আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক কাকে বলা হয়? মনে রাখবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে বলা হয় আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক, বুঝতে পারলে? এরপরে আসছি, দেখো যদি বলা হয় যে কার্লাইল সার্কুলার কি, তাহলে কি বলবে? আর এটার সঙ্গে তোমাদেরকে মনে রাখতে হবে অ্যান্টি সার্কুলার সোসাইটি কি। তাহলে প্রথমেই আমরা জেনে নিই কার্লাইল সার্কুলার কি, ঠিক আছে? প্রথমে কি বললাম? কার্লাইল সার্কুলার, দেখো তাহলে প্রথমে কি বললাম? কার্লাইল সার্কুলার কি, কি বলবে দেখো। এই যে কার্লাইল না, এই কার্লাইল ছিলেন বাংলা সরকারের চিফ সেক্রেটারি। এই যে কার্লাইল, তিনি ছিলেন বাংলা সরকারের চিফ সেক্রেটারি। দেখো 1905 খ্রিস্টাব্দে 10 অক্টোবর তিনি যে সার্কুলার জারি করেন তা কার্লাইল সার্কুলার নামে পরিচিত। কি বললাম? এই যে কার্লাইল, ইনি হচ্ছেন বাংলা সরকারের চিফ সেক্রেটারি ছিলেন। তো 1905 খ্রিস্টাব্দে 10 অক্টোবর তিনি যে সার্কুলার জারি করেছিলেন সেটাকে আমরা বলছি কি কার্লাইল সার্কুলার, তার নাম অনুসারে, ঠিক আছে? দেখো এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বাংলাকে যে ভাগ করে দিয়েছিল 1905 খ্রিস্টাব্দে, আমরা সবাই জানি, তাই তো? তো তার ফলে বাংলায় কি শুরু হয়েছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, তাই তো? তো সেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্ররা যোগদান করেছিল। তো এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্ররা যোগদান করলে সরকার বিরোধী আন্দোলনে ছাত্রদের এই যে যোগদান, তো সেই যোগদানকে আটকানোর জন্য কার্লাইল সার্কুলার জারি করে, বুঝতে পারলে? এরপরে আসছি যে অ্যান্টি সার্কুলার সোসাইটি কি। দেখো
নেক্সট কোশ্চেন কি বললাম, অ্যান্টি সার্কুলার সোসাইটি, এটা কি? অ্যান্টি সার্কুলার সোসাইটি কি, তাই তো? সোসাইটি কি? অ্যান্টি সার্কুলার সোসাইটি কি, তাই তো? দেখো, এই যে আমি বললাম বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল, তো সেই আন্দোলনে ছাত্রদেরও অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছিলাম। তো ছাত্ররা সেখানে যোগদান করলে বা অংশগ্রহণ করলে, এই যে বললাম যে সরকার বিরোধী আন্দোলনে ছাত্রদের যে যোগদান, তো সেটাকে আটকানোর জন্য কি করা হয়েছিল না বিভিন্ন সার্কুলার জারি করা হয়েছিল। তার মধ্যে একটা আমি একটু আগেই বললাম যে কার্লাইল সার্কুলার, তার পাশাপাশি তোমার পেটলা সার্কুলার, লিওন সার্কুলার, এগুলো জারি করা হয়েছিল, তাই তো? তো যাই হোক, এই যে বিভিন্ন সার্কুলার জারি করেছিল, তার উদ্দেশ্য কি না এই সমস্ত সার্কুলারগুলোকে জারি করে তাদেরকে কি করা হতো, এই ছাত্রদেরকে এই আন্দোলন থেকে বিরত রাখা হতো। আর যদি তারা সেটা করতে রাজি না হতো তাহলে কি হতো না তাদেরকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হতো, নানাভাবে টর্চার করা হতো, তাই তো? তো যাই হোক, তো এই বিভিন্ন সার্কুলার জারি করে সরকার তাদেরকে স্কুল থেকে বহিষ্কার করলে এর বিরুদ্ধে কলকাতার একজন বিখ্যাত নেতা, যার নাম হচ্ছে শচীন্দ্র প্রসাদ বসু, ভালো করে নামটা মনে রাখবে, শচীন্দ্র প্রসাদ বসু। এই শচীন্দ্র প্রসাদ বসুর উদ্যোগে 1905 খ্রিস্টাব্দে 4 নভেম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় কলকাতায়, মনে রাখবে। যার প্রধান উদ্দেশ্য ছিল বিভিন্ন স্কুল থেকে এই যে বহিষ্কৃত ছাত্রদেরকে যে বের করে দেওয়া হয়েছিল, তো সেই বহিষ্কৃত ছাত্রদের কি করা হতো, বিকল্প শিক্ষার ব্যবস্থা করা। মনে রাখবে এটা ভালো করে, বুঝতে পারলে? তার মানে এই যে কার্লাইল সার্কুলার কি, তার পাশাপাশি অ্যান্টি সার্কুলার সোসাইটি কি, আর এগুলোর উদ্দেশ্যগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? এই কার্লাইল সার্কুলারের কি উদ্দেশ্য ছিল বা অ্যান্টি সার্কুলার সোসাইটির কি উদ্দেশ্য ছিল, এগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে, বুঝতে পারলে? আর আমি একটা কথা বলি, এখানে দেখো আমি শুধু এখানে বিভিন্ন সার্কুলার জারি করা হয়েছিল, তার মধ্যে আমি এখানে একটা আলোচনা করলাম কার্লাইল সার্কুলার, তো এইটার সঙ্গে আছে দেখবে লিওন সার্কুলার, পেটলার সার্কুলার, সেগুলো একটু পড়ে নিও, ঠিক আছে? দেখো, এরপর যে কোশ্চেনটা হবে সেটা হচ্ছে তোমার, ধরো বলা হলো যে জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়েছিল বা জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কি ছিল, ঠিক আছে? জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কি ছিল, ঠিক আছে? তাহলে কি বল, দেখো আমরা সবাই জানি যে 1906 খ্রিস্টাব্দে, তাই তো? 1906 খ্রিস্টাব্দে 11ই মার্চ, এই 1906 খ্রিস্টাব্দে 11ই মার্চ সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে কলকাতায় প্রতিষ্ঠা হচ্ছে এই জাতীয় শিক্ষা পরিষদ, তাই তো? তো এই জাতীয় শিক্ষা পরিষদের কি উদ্দেশ্য ছিল, দেখো প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি বলতো, যে ব্রিটিশ প্রবর্তিত যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতির বিরোধিতা করা। আর দ্বিতীয়ত হচ্ছে দেশের প্রয়োজনে স্বদেশী ধাঁচে এক বিকল্প শিক্ষার ব্যবস্থা গড়ে তোলা। আর এই যে স্বদেশী ধাঁচে এক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, তো এই শিক্ষা ব্যবস্থার দুটো দিক ছিল, একটা হচ্ছে মনে রাখবে সাধারণ বিজ্ঞান ও কলা বিদ্যা শিক্ষা, তো এই শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষারও ব্যবস্থা করা, ঠিক আছে? তো এই জাতীয় শিক্ষার উদ্দেশ্যটা ভালো করে পড়বে। আর এইটার সাথেই তোমরা এই জাতীয় শিক্ষা পরিষদের যে গুরুত্ব এবং এর ব্যর্থতার কারণ, এটাও এর সাথে করে নিও, ঠিক আছে? এরপরে দেখো আসছি যে বিশ্বভারতী,
ঠিক আছে। বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন? ঠিক আছে, তাহলে কি বলবে দেখো। তাহলে কি বলবে দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে 1921 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে বললাম? 1921। এই 1921 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন তার নিজের শিক্ষা চিন্তার ভিত্তিতে, যে শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদের কাছে পরিচিত বিশ্বভারতী নামে। ঠিক আছে, তো এর উদ্দেশ্য কি ছিল দেখো। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীকে বিশ্ব জাতির মিলন ভূমিতে পরিণত করতে চেয়েছিলেন। তিনি শান্তিনিকেতনে চীন, জাপান, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্ডিতদের নিয়ে এসেছিলেন। তার উদ্দেশ্য ছিল কি না, বিশ্ব ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন তিনি। তাহলে এটা হচ্ছে তার একটা উদ্দেশ্য। আর দ্বিতীয় উদ্দেশ্য দেখো, এটা আমরা কি বলতে পারি? দ্বিতীয় উদ্দেশ্য যেটা, যেমন শান্তিনিকেতনে তিনি প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। তার কারণ দেখো, আমি যখন তোমাদেরকে পড়িয়েছিলাম অনেকবার বলেছি, তাও আরেকবার বলছি এখানে দেখো। কারণ রবীন্দ্রনাথের শিক্ষার মূল উদ্দেশ্যই ছিল যে প্রকৃতি, মানুষ এবং শিক্ষা। তিনি প্রকৃতির মধ্যে বসিয়ে মানুষকে রেখে শিক্ষা দিতে চেয়েছিলেন। অর্থাৎ রবীন্দ্রনাথ তার শিক্ষানীতিতে প্রকৃতি এবং মানুষকে গুরুত্বপূর্ণ স্থান দিয়েছেন, কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে মানব সভ্যতা রক্ষার জন্য প্রকৃতির সুরক্ষা হচ্ছে অত্যন্ত জরুরি। বুঝতে পারলে? সেই জন্য তিনি শান্তিনিকেতনে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। আর এই জন্য আমরা দেখতে পাই যে শান্তিনিকেতনে ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষের বাইরে প্রকৃতির মধ্যে অর্থাৎ গাছের তলায় বসিয়ে শিক্ষা দেওয়া হতো। বুঝতে পারলে? তো এটা ছিল দ্বিতীয় উদ্দেশ্য। ঠিক আছে, তো এই বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল বুঝতে পারলে? এটার সঙ্গে তোমাদেরকে পড়তে হবে শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো, এই শান্তিনিকেতন থেকে কিছুটা দূরে, প্রায় 3 কিলোমিটার এর মতো দূরত্বে অবস্থিত হচ্ছে শ্রীনিকেতন, যেটা হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটা অন্যতম গুরুত্বপূর্ণ শাখা প্রতিষ্ঠান। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মনে করতেন যে মানুষের সঙ্গে শিক্ষার সমন্বয়ের জন্য পল্লী গ্রামের সঙ্গে শান্তিনিকেতনের একটা ঘনিষ্ঠ যোগাযোগ থাকা প্রয়োজন। এটা রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করেছিলেন, ফিল করেছিলেন। ঠিক আছে, সেই জন্য তিনি গ্রাম উন্নয়ন অর্থাৎ পল্লী গ্রামের মানুষের কল্যাণের উদ্দেশ্যে তাদের কৃষিকাজের উন্নয়নের বিষয়ে নানান ভাবনা চিন্তা শুরু করেন। আর তার পাশাপাশি কৃষক যুবকদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যাবলীর একটা কেন্দ্র গড়ে তোলা কথা তিনি চিন্তা ভাবনা করেন। আর এই উদ্দেশ্যেই তিনি গড়ে তোলেন শ্রীনিকেতন। বুঝতে পারলে? তো এই দুটো কোশ্চেন করবে যে বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, আর শ্রীনিকেতন বা রবীন্দ্রনাথ ঠাকুর কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক আছে, তো দেখো আজকে আমি যে কোশ্চেন গুলো আলোচনা করলাম, তো এগুলো একটু ভালো করে পড়ো। ঠিক আছে, আর এই চ্যাপ্টার থেকে আমি আরো অনেক কোশ্চেন আলোচনা করেছি 2 মার্কসের। সব কোশ্চেন তো আলোচনা করা সম্ভব নয়, তো আমি যতগুলো করলাম এগুলো একটু পড়ো। আর আমি যে কোশ্চেনগুলো এখান থেকে বলেছি সেগুলো ভালো করে পড়ো। ঠিক আছে, আর যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানিও। ঠিক আছে, আমাকে বলবে।
তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।